মাস শেষ হওয়ার আগেই কি পকেট খালি হয়ে যায়? মানে মাস পয়লা বেতন ঢোকার পর দারুণ লাগে, কিন্তু সপ্তাহ দুয়েক যেতে না যেতেই মনে হয় টাকাটা ঠিক কোথায় গেল, হ্যাঁ, কোনো হিসেবই মেলে না। কোনো হিসেবই মেলে না। আমার মনে হয় এই সমস্যাটা আমাদের প্রায় সবারই। সঞ্চয়ের ইচ্ছা তো থাকে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে মাস শেষে আর হিসেবটা মেলে না। এটা খুবই পরিচিত একটা ছবি। আমরা ভাবি, আচ্ছা পরের মাস থেকে ঠিক জমাবো, কিন্তু সেই পরের মাসটা আর আসে না, কারণ আমরা ইচ্ছাশক্তির ওপর ভরসা করি, কোনো সিস্টেমের ওপর নয়। ঠিক এখানেই আজকের আলোচনাটা শুরু করতে চাই। কেমন হতো যদি এমন একটি ব্যবস্থা থাকত যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার হয়ে টাকা ব্যবস্থাপনার দায়িত্ব নিত? মানে অটোমেটিক্যালি। একদম। আজ আমরা রমিত সেট্ঠির বিখ্যাত বই আই উইল টিচ ইউ টু বি রিচ এর ওপর ভিত্তি করে দেখব কিভাবে টাকা জমানোর দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে একটি রিচ লাইফ বা সমৃদ্ধ জীবনযাপন করা যায়। বইটা ৬ সপ্তাহের একটা পরিকল্পনার কথা বলে। চলুন সেই পরিক্রমাটা আজ শুরু করা যাক। শুরু করার আগে একটা মজার জিনিস বলি। আমাদের সবার মাথায় একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ধনী হতে হলে জীবনের ছোটখাটো আনন্দগুলো বিসর্জন দিতে হবে, যেমন ধরুন বন্ধুদের সাথে বাইরে কফি খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, একদম। ওই যে দিনে ১ কাপ কফি টাকা বাঁচালে বছরে কত টাকা জমে যাবে, এই ধরনের হাজারটা উপদেশ শুনি আমরা। কিন্তু রমিত শেঠি বলছেন, আসল সমস্যাটা এখানে নয়। ঠিক। এই ছোটখাটো খরচ বাঁচিয়ে কেউ কখনো ধনী হয় না। মূল সমস্যা হলো একটা সঠিক সিস্টেমের অভাব। আর সেই সিস্টেম তৈরির প্রথম ধাপটাই হলো টাকার প্রতি আমাদের মানসিকতা বদলানো। ঠিক তাই। আসলে আমাদের সংস্কৃতিতে টাকা নিয়ে কথা বলাকে প্রায় একটা ট্যাবু হিসেবে দেখা হয়, যেন এটা একটা নোংরা বিষয়। হ্যাঁ, যেন টাকা চাওয়াটা লোভের মতো। হ্যাঁ, অনেকে মনে করেন টাকা নিয়ে বেশি কথা বললে বা আরও বেশি আয় করতে চাইলে মানুষ তাকে লোভী ভাববে। রমিত শেঠির দর্শনটা এখানেই আলাদা। তিনি বলছেন টাকা কোনোভাবেই খারাপ নয়, বরং টাকার সঠিক ব্যবহার না জানাটাই সমস্যা। দারুণ কথা। তার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, পার্সোনাল ফিন্যান্স ইজ অ্যাবাউট বিহেভিয়ার, নট ম্যাথ। এর মানে হল টাকার ব্যবস্থাপনা কোনো রকেট সায়েন্স বা জটিল গণিত নয়। এটা পুরোপুরি আমাদের আচরণ এবং অভ্যাসের খেলা। ভয় কাটিয়ে টাকার বিষয়টাকে জীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবে মানতে পারলেই অর্ধেক কাজ শেষ। মানসিকতা তো বদলালাম, কিন্তু এরপর আসল কাজ তো একটা সিস্টেম তৈরি করা। রমিত বলছেন, ধনী ব্যক্তিদের সাফল্যের রহস্য তাদের কোনো বিশেষ ক্ষমতা নয়, বরং একটি কার্যকর সিস্টেম যা তাদের হয়ে কাজ করে। একদম। তিনি খুবই সহজ কিন্তু শক্তিশালী একটা অ্যাকাউন্ট সিস্টেমের কথা বলেছেন। সেটা কি রকম? হ্যাঁ, এবং এই সিস্টেমের পেছনের যুক্তিটা খুব পরিষ্কার। আপনাকে আপনার বেতনের টাকাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলতে হবে, এবং পুরো ব্যাপারটা হবে স্বয়ংক্রিয়। প্রথমটা হলো আপনার চেকিং অ্যাকাউন্ট, যা দৈনন্দিন খরচের জন্য, যেমন বাড়ি ভাড়া, বাজার, যাতায়াত, বিল ইত্যাদি। আচ্ছা। দ্বিতীয়টি হল সেভিংস অ্যাকাউন্ট, যেখানে নির্দিষ্ট লক্ষ্যের জন্য টাকা জমবে। হতে পারে সেটা বাড়ির ডাউন পেমেন্ট, গাড়ি কেনা, বা হয়তো ইউরোপ ভ্রমণের জন্য। আচ্ছা, এরপরেই তো বিনিয়োগের প্রসঙ্গ আসে, তাই না? ভবিষ্যতের জন্য তো একটা ব্যবস্থা রাখতে হবে। অবশ্যই। তৃতীয় অ্যাকাউন্টটি হল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এটাই আপনার ভবিষ্যতের সম্পদ তৈরির কারখানা, যা আপনার অবসর জীবনের জন্য বা বড় কোনো আর্থিক লক্ষ্যের জন্য কাজ করবে। ঠিক। আর সবশেষে আমার মতে সবচেয়ে বৈপ্লবিক ধারণাটা হল একটি গিল্ট ফ্রি স্পেন্ডিং অ্যাকাউন্ট। এই গিল্ট ফ্রি স্পেন্ডিং বা অপরাধবোধহীন খরচের ধারণাটা শুনতে দারুণ লাগছে, কিন্তু এটা কি একটু স্ববিরোধী নয়? মানে একদিকে আমরা টাকা জমানোর কথা বলছি, অন্যদিকে আবার কোনো অপরাধবোধ ছাড়াই খরচ করার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে বলছি। চমৎকার প্রশ্ন। এইটাই তো সিস্টেমটার সবচেয়ে সুন্দর দিক। তাই। ভাবুন তো, আপনি যদি সারা জীবন শুধু টাকা জমিয়েই যান, কৃপণের মতো জীবন কাটান, তাহলে সেই জীবনের অর্থ কি? হুম। এই সিস্টেমটা নিশ্চিত করে যে আপনি শুধু ভবিষ্যতের জন্য সঞ্চয়ই করছেন না, বর্তমানকেও উপভোগ করছেন। এই অ্যাকাউন্টের টাকাটা আপনি আপনার শখের পেছনে, বাইরে খেতে বা ঘুরতে যাওয়ার জন্য কোনো রকম অপরাধবোধ ছাড়াই খরচ করতে পারবেন। কারণ আপনি জানেন আপনার জরুরি খরচ, সঞ্চয় এবং বিনিয়োগের টাকাটা এর মধ্যেই আলাদা করা হয়ে গেছে। তার মানে এটা এক ধরনের মানসিক শান্তি দেয়। একদম। এটা আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখে এবং পুরো সিস্টেমটা চালিয়ে যেতে উৎসাহ দেয়। তার মানে এই অটোমেটেড সিস্টেমটা নিজে নিজে চলার জন্য কিছু টুলস দরকার। আর এখানেই ক্রেডিট কার্ড বা লোনের মতো টুলগুলোর কথা আসে,
যা শুনলেই আমাদের অনেকের মনে একটা ভয় কাজ করে। হ্যাঁ, ক্রেডিট কার্ড মানেই ঋণের ফাঁদ। এই ধারণাটা তো খুব প্রচলিত। ঠিক, একদম। কিন্তু রমিত এই ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছেন। তিনি ক্রেডিট কার্ডকে শত্রু না ভেবে একটা টুল হিসেবে দেখতে বলেন। ভাবুন, ক্রেডিট কার্ড আপনার আর্থিক পরীক্ষার রেজাল্টের মতো। ইন্টারেস্টিং। আপনি যতবার সময়মতো বিল দেন, আপনার গ্রেড বা ক্রেডিট স্কোর তত ভালো হয়। আর এই ভালো গ্রেডটাই ব্যাংকে ভরসা দেয় যে আপনাকে ভবিষ্যতে বড় কোনো লোন, যেমন হোম লোন বা কার লোন, দেওয়া নিরাপদ। তাই এটা ঋণের ফাঁদ নয়, বরং আপনার আর্থিক দায়িত্বশীলতার একটা সার্টিফিকেট। কিন্তু বিপদটা তো তখনই হয় যখন আমরা খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। বিপদটা হয় শুধুমাত্র একটা নিয়ম ভাঙলে। রমিত এটাকে গোল্ডেন রুল বলেন, যত টাকা আছে তার বেশি কখনো খরচ না করা। ও আচ্ছা। ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ডের মতো ব্যবহার করতে হবে। মাসের শেষে পুরো বিলটা দিয়ে দিতে হবে। তাহলে আপনাকে ১ টাকাও সুদ দিতে হবে না, উল্টো আপনি ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট বা এয়ারপোর্টের লাউঞ্জে ফ্রি অ্যাক্সেসের মতো দারুণ সব সুবিধা পাবেন। সমস্যাটা কার্ডের নয়, আমাদের ব্যবহারের। কিন্তু আমাদের দেশে তো বাবা মায়েরা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য লোন নেন, অনেকে বাড়ি বানানোর জন্য লোন নেন। এগুলোকেও কি রমিত খারাপ ঋণ বলবেন? ভালো আর খারাপ ঋণের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রমিত বলেন, সব ঋণ খারাপ নয়। যে ঋণ আপনার ভবিষ্যতের আয় বাড়াতে সাহায্য করে বা কোনো সম্পদ তৈরি করে, তাকে ভালো ঋণ বলা যেতে পারে। যেমন স্টুডেন্ট লোন বা হোম লোন। একদম। কিন্তু উচ্চ সুদের ঋণ, বিশেষ করে ক্রেডিট কার্ডের বকেয়া বিলের উপর যে সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, সেটা একটা চোরাবালির মতো। আপনি হয়তো ভাবছেন সামান্য কিছু টাকাই তো বাকি, কিন্তু কয়েক মাস বা বছরের মধ্যেই দেখবেন ওই সামান্য টাকাই সুদে আসলে বিশাল একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা তো সত্যি। তাই রমিতের পরামর্শ হল, সবার আগে এই উচ্চ সুদের ঋণগুলো শোধ করার ওপর মনোযোগ দিতে হবে। কারণ এই ঋণের বোঝা মাথায় নিয়ে আর বাড়ালেও কোনো লাভ নেই। এটা অনেকটা ফুটো বালতিতে পানি ভরার মতো। এই পুরো প্রক্রিয়ায় একটা শব্দ বারবার আসছে, অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা। আমরা প্রায় মাস শেষে আক্ষেপ করি, ইস, এই মাসেও সঞ্চয় করতে পারলাম না। হুম ইচ্ছাশক্তি দিয়ে হয়তো ১-২ মাস চেষ্টা করা যায়, হুম কিন্তু তারপর আবার আগের অবস্থায় ফিরে যাই। এখানেই রমিথের মূল মন্ত্রটা, তাই না? বাঁচানোর চেষ্টা করো না, অটোমেট করো। হ্যাঁ, এবং এই দর্শনটার পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। উইল পাওয়ার ফেইলস, সিস্টেম স্টোন্ট, অর্থাৎ ইচ্ছাশক্তি সীমিত। ঠিক। প্রতিদিন আমাদের শত শত সিদ্ধান্ত নিতে হয়। সকালে কি নাস্তা করব, অফিসে কোন কাজটা আগে করব ইত্যাদি। এর মধ্যে টাকা জমানোর মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক শক্তি আর বাকি থাকে না। একে বলে ডিসিশন ফেটিগ। আচ্ছা। কিন্তু যদি একটি সিস্টেম তৈরি করা থাকে, যেখানে বেতন পাওয়ার সাথে সাথেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায়, তাহলে আপনাকে এটা নিয়ে ভাবতেই হচ্ছে না। এটা আপনার টাকাটা হাতে পাওয়ার এবং খরচ করার আগেই ঘটে যাচ্ছে। দীর্ঘমেয়াদে সফল হওয়ার জন্য এটাই অনেক বেশি কার্যকর। তাহলে টাকাটা তো অটোমেটিক্যালি সেভিংস অ্যাকাউন্টে জমা হচ্ছে। কিন্তু শুধু ব্যাংকে জমিয়ে রাখলে তো আর টাকা বাড়বে না, বরং মুদ্রাস্ফীতির কারণে এর মান তো দিন দিন কমতে থাকবে। ঠিক। তাহলে এই জমানো টাকাটাকে কাজে লাগানোর সেরা উপায় কি? এখান থেকেই তো বিনিয়োগের প্রশ্নটা আসে, তাই না? একদম। আর বিনিয়োগের কথা শুনলেই আমাদের চোখে স্টক মার্কেটের জটিল সব গ্রাফ আর চার্ট ভেসে ওঠে। মনে হয় এটা খুব ঝুঁকিপূর্ণ আর শুধু বিশেষজ্ঞদের জন্য। হ্যাঁ, ভয় লাগে। এই ভয়টা খুব স্বাভাবিক। তবে রামেদ বিনিয়োগের প্রক্রিয়াটাকেও খুব সহজ করে দিয়েছেন। কিভাবে? তিনি কি কোনো নির্দিষ্ট স্টক কেনার কথা বলেন? আর উল্টো, তিনি জটিল স্টক কেনাবেচার পরিবর্তে সাধারণ মানুষের জন্য ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডের কথা বলেছেন। আমাদের দেশে এর সহজ বিকল্প হল মিউচুয়াল ফান্ডের এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ও, এসআইপি। হ্যাঁ, মূল আইডিয়াটা হল, আপনাকে প্রতিদিন বাজার কোন দিকে যাচ্ছে তা নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে যাবেন। কিন্তু বাজারের অবস্থা খারাপ হলে কি বিনিয়োগ বন্ধ করে দেওয়া উচিত? এইখানে আসল কৌশলটা। এই ইন্ডেক্স ফান্ডের আইডিয়াটা খুবই শক্তিশালী, কারণ এটা আপনার সবচেয়ে বড় শত্রু, অর্থাৎ আপনার নিজের আবেগকে সিস্টেম থেকে বের করে দেয়। মানে? আমরা যখন শুনি অমুক স্টক আকাশে উঠছে, তখন কিনতে লাফিয়ে পড়ি, আবার বাজার পড়লে ভয় সব বেচে দেই। এসআইপি করলে এই আবেগের সুযোগই থাকে না। বাজার যখন কম থাকে তখন আপনি একই টাকায় বেশি ইউনিট কেনেন। আচ্ছা,
এটা তো একটা বড় সুবিধা। হ্যাঁ, আবার বাজার বাড়লে আপনার বিনিয়োগের মূল্যও বাড়ে। দীর্ঘমেয়াদে আপনি বাজারের গড় রিটার্নটা পেয়ে যান, যা বেশিরভাগ পেশাদার ফান্ড ম্যানেজারকেও হারিয়ে দেয়। ধৈর্য ধরে নিয়মিত বিনিয়োগ করে যাওয়াই সম্পদ তৈরির সেরা উপায়। দারুণ। বিনিয়োগের ভয়টা কাটানোর পর বইয়ের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা, সেটা হলো খরচের দর্শন। রমিত একে বলেন কনশাস স্পেন্ডিং প্ল্যান। হ্যাঁ, এটাই বইয়ের একেবারে কেন্দ্রবিন্দু। প্রচলিত ফাইন্যান্সিয়াল পরামর্শদাতারা বলেন সব খরচ কমাতে, কফি খাবেন না, বাইরে যাবেন না। নতুন পোশাক কিনবেন না। একদম। রমিত বলছেন এটা ভুল পথ। তার দর্শনটা হল যে জিনিসগুলো আপনাকে জীবনে প্রকৃত আনন্দ দেয় সেগুলোর পেছনে আরও বেশি খরচ করুন, আর যে জিনিসগুলো আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় সেগুলোর খরচ নির্দয়ভাবে কমিয়ে ফেলুন। এটাই রিচ লাইফের মূল ভিত্তি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। কার কথা ভেবে সেটা আর হয়ে ওঠে না। হুম। কনশিয়াস স্পেন্ডিং অনুযায়ী সে ওই ট্যাক্সির খরচটা কমিয়ে বাসে বা অন্য কোনো উপায়ে যাতায়াত করে সেই টাকাটা জমিয়ে প্রতি মাসে বন্ধুদের নিয়ে তার পছন্দের রেস্তোরাঁয় যেতে পারে। তার কাছে এটাই রিচ লাইফ। মানে নিজের আনন্দের জায়গাটা খুঁজে বের করা। ঠিক, আপনার কাছে হয়তো সেটা বই কেনা বা ঘুরতে যাওয়া হতে পারে। মূল কথা হলো কোথায় টাকা খরচ করে আপনি সবচেয়ে বেশি আনন্দ পান সেটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী আপনার বাজেট তৈরি করা। দারুণ একটা ধারণা। শুধু জমানো বা বিনিয়োগ নয়, জীবনকে উপভোগ করাটাও পরিকল্পনার অংশ। তবে পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আয় বাড়ানো। অবশ্যই। শুধু খরচ কমিয়ে তো একটা পর্যায় পর্যন্তই এগোনো যায়। রমিত একটা মজার কথা বলেছেন, $100 বাঁচানোর চেয়ে $1000 আয় করা সহজ। এটা খুবই সত্যি। সঞ্চয়ের একটা সীমা আছে। আপনি শূন্যের নিচে খরচ করতে পারবেন না, কিন্তু আয়ের কোনো সীমা নেই। রমিত তাই বইয়ের শেষ দিকে আয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এর উপায়গুলো কি কি? বিভিন্ন উপায় থাকতে পারে, যেমন নিজের দক্ষতা বাড়িয়ে বর্তমান চাকরিতে আরও ভালো করা এবং বেতন বাড়ানোর জন্য আলোচনা বা স্যালারি নেগোসিয়েশন করা, অথবা নিজের দক্ষতার ওপর ভিত্তি করে কোনো সাইড ইনকাম বা পার্ট টাইম কাজ শুরু করা। আয় বাড়লে আপনার আর্থিক লক্ষ্যগুলোতে পৌঁছানো অনেক দ্রুত এবং সহজ হয়ে যায়। তাহলে পুরো আলোচনা শেষে আমরা যা পেলাম তা হলো সবার আগে টাকার প্রতি ভয় বা নেতিবাচক ধারণা ঝেড়ে ফেলতে হবে। তারপর একটা স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করতে হবে যা আমাদের হয়ে কাজ করবে। ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে সিস্টেমের উপর ভরসা করতে হবে। ঠিক। এরপর ক্রেডিট কার্ড বা ঋণের মতো টুলসগুলোকে ইন্টেলিজেন্টলি ব্যবহার করতে হবে। সব খরচ না কমিয়ে যা আপনাকে আনন্দ দেয় সেখানে বেশি খরচ করতে হবে। এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে, মানে কনশিয়াস স্পেন্ডিং। একদম। আর সব শেষে সঞ্চয়ের পাশাপাশি আয় বাড়ানোর দিকেও নজর দিতে হবে। আর এই সব কিছুর মূলে রয়েছে রিচ লাইফের ধারণাটি। এটা আসলে কি? শুধু অনেক টাকার মালিক হওয়া? একদমই না। বইয়ের শেষে রমিত প্রশ্ন করেন, আপনার কাছে রিচ লাইফের সংজ্ঞা কি? একা বিলিয়নিয়ার হওয়া নয়, এটা হলো আর্থিক দুশ্চিন্তামুক্ত একটি জীবন। স্বাধীনতার মতো। হ্যাঁ, এমন একটি জীবন যেখানে টাকা নিয়ে না ভেবে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী ভ্রমণ করতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা উপভোগ করতে পারবেন। এই বইটি শুধু টাকার হিসাব শেখায় না, বরং নিজের পছন্দের জীবনকে নতুনভাবে সাজানোর একটি দিক নির্দেশনা দেয়। ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, বরং স্বাধীনভাবে বাঁচার ক্ষমতা। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম, প্রথমত টাকার প্রতি মানসিকতা বদলাতে হবে। দ্বিতীয়ত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করতে হবে। তৃতীয়ত সচেতনভাবে খরচ করতে হবে। যেখানে আনন্দ সেখানে বেশি, যেখানে নয় সেখানে কম। এবং চতুর্থত আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। আর সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আপনার কাছে রিচ লাইফ বা সমৃদ্ধ জীবনের সংজ্ঞা কি? সেটি কি বিশ্বভ্রমণ, পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো, নিজের কোনো শখ পূরণ করা, নাকি চাকরি ছেড়ে নিজের কোনো উদ্যোগ শুরু করার স্বাধীনতা? একবার ভেবে দেখুন তো, আপনার বর্তমান আর্থিক পরিকল্পনা কি আপনাকে সত্যিই সেই জীবনের দিকে নিয়ে যাচ্ছে, নাকি শুধু মাস শেষে কোনোভাবে টিকে থাকার দিকে?